প্রিয় দর্শক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চিকিৎসা খাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সবচেয়ে বেশি। বিভিন্ন গবেষণা বলছে মোট চিকিৎসা ব্যয়ের 68% ব্যয় করতে হয় ব্যক্তির নিজেকে। আর বিপুল এই ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে যায় অন্তত 4% মানুষ। বাংলাদেশের জাতীয় নীতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিকে যেখানে দারিদ্র্য হার কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেখানে প্রতি বছর সড়ক, নৌ ও রেল দুর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেও বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে। অথচ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ঘটনাগুলোতে মানুষের রক্ষা কবচ হতে পারত বিমা। গত বছর রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় পুড়ে ছাই হয়েছে 5,000 দোকান। এর মধ্যে যাদের বিমা করা ছিল তারা ঘুরে দাঁড়ানোর পুঁজি পেলেও বিমাহীন ব্যবসায়ীরা হচ্ছেন সর্বশান্ত। অথচ বিমার আওতায় থাকলে এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব হতো। বিশেষজ্ঞরা বলছেন, বিমার প্রয়োজনীয়তা ও সুবিধা সম্পর্কে সচেতনতার অভাবে প্রতি হাজারে বিমা পলিসি গ্রহণের হার দেশে এখনও 4 জনে আটকে আছে। অথচ দারিদ্র্য বিমোচন ও দেশের আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের ব্যাপক অবদান রাখার সুযোগ আছে। এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় দারিদ্র্য বিমোচনে বিমা খাতের গুরুত্ব। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামসুল হুদা এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মনিরুল আলম। যাচ্ছি মূল আলোচনা। জনাব মনিরুল আলম, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। দারিদ্র্য বিমোচনে বিমা খাত কী ধরনের ভূমিকা রাখছে কিংবা রাখতে পারে? ধন্যবাদ ভাই। উপস্থাপনায় আপনি যেভাবে বললেন আর কি, আসলে আপনার উপস্থাপনা খুব চমৎকার ছিল। তো আসলে বড় দাগে আপনি বলেই দিয়েছেন যে আসলে আমাদের স্বাস্থ্য খাতে যেটা আপনি বললেন যে আমরা ব্যক্তিগতভাবে বিষয় আছে, কৃষি বিমা নিয়েও আমরা কথা বলি। কৃষিক্ষেত্রে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য দরকার মাইক্রো ইন্স্যুরেন্স, আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমাদের আর্থসামাজিক সুরক্ষার জন্য আসলে বিমার সব জায়গাতে আসলে রোল প্লে করতে পারে। এখন আমরা যে বিষয়টা আমাদের আছে আজকে, যে দারিদ্র্য বিমোচনে বিমার ভূমিকা, তো যে কারণে মানুষ দারিদ্রতার সম্মুখীন হয়, আসলে তার এগেনস্টে বিমা কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু আলোচনা করি তো মনে হয় জিনিসটা পরিষ্কার হবে। যেরকম স্বাস্থ্য নিয়ে যদি শুরুতেই বলি, কারণ এটা একটা বিগ ইস্যু। এখন কয়েকটা প্রোগ্রাম আলোচনা করেছিলাম যে আমাদের অনেক প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ স্বাস্থ্য খাতে যে চিকিৎসা ব্যয়ের জন্যে তাদের যে দেখা যায় যে বিমা না থাকার কারণে তাদের নিজস্ব সঞ্চয় অথবা ঋণ করে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তাতে কি হচ্ছে, তারা যে সচ্ছল অবস্থানে একসময় অবস্থান করতো সমাজে, তারা কিন্তু আবার নিম্ন স্তরে নেমে যাচ্ছে এই চিকিৎসা ব্যয় মেটাতে চেয়ে। তো এই ধরনের কারণে একটা করে আমাদের যেটা কৃষি বিমাটা আমাদের দেশে সরকার কয়েক বছর ধরে এবং বেশ কয়েক বছর ধরে আসলে কাজ করছে, কিন্তু এটাকে মোমেন্টাম পাচ্ছে না। প্রান্তিক কৃষকরা তারা যে এত কষ্ট করে যে চাষবাস করে, অনেক সময় বন্যা কিংবা খরা আবহাওয়াগত কারণে কিন্তু ফসলের ক্ষতি হচ্ছে। সো তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই সব বন্যা প্রবণ এলাকায় আর চাষ করতে পারছে না অথবা উৎসাহী হচ্ছে না। তো যদি এটাকে আমরা যদি এই শস্য ক্ষেত্রে যদি বিমাটাকে বিরাট একটা ভূমিকা রাখতে পারে, যেখানে মানুষকে উৎসাহিত করতে পারে, কৃষকদেরকে উৎসাহিত করতে পারে, যদি এই রিস্ক মিটিগেশনের একটা মেকানিজম থাকে, তাহলে কিন্তু তারা একটা উৎসাহিত হবে। এবং আমি মনে করি যে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও এবং কৃষিকে অন্তর্ভুক্তির কারণে এই প্রান্তিক কৃষিরাও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। ধন্যবাদ আপনাকে জনাব শামসুল হুদা। বিভিন্ন গবেষণা বলছে সড়ক দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা সহ বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, রোগ, শোকে বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র্য সীমা নিচে নেমে যাচ্ছে। এই প্রবণতাকে ঠেকাতে বিমা খাত কী ধরনের ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আসলে আপনাকে। আসলে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা। বিমা সেক্টর এমন একটা অবস্থায় যে প্রত্যেকটা দেশের উন্নয়নের জন্য খুব ভালো ভূমিকা এবং সুন্দর ভূমিকা রাখতে পারে। আমি একটু আগে বলছিলাম যে আমাদের দেশে প্রত্যেকটা দেশে 3টা শ্রেণীর লোক আছে, একটা হলো উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। আমি মনে করি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এই দুইটা গ্রুপকে যদি ঠিকভাবে প্রোটেকশন দেওয়া যায়, একটা দেশ উন্নত করা যায়। এবং সেই প্রোটেকশনটা দেওয়ার একমাত্র পথ আছে একটা বিমা সেক্টর দিয়ে, বিমা করে সেটি। কারণ একটা দেশ উন্নয়ন করার জন্য
দেখা যাচ্ছে যে এই নিম্নবিত্ত লোকেরা যদি এরা নিরুৎসাহিত হয়ে যায়, তাদের যদি প্রোটেকশন না থাকে, তারা যদি যে কোনো ইন্ডাস্ট্রি বা মিল ইন্ডাস্ট্রি যে কোনো সেক্টর চালাতে গেলে তাদের দিয়ে কাজটা করতে হবে। সুতরাং তাদেরকে আগে প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনটা ইন্স্যুরেন্স দিয়ে আমরা কাভার দিলে আমরা একটা দেশের উন্নয়নের দিকে চলে যেতে পারি। আমি এখানে একটা জিনিস এই ইন্স্যুরেন্সগুলো করার জন্য আমাদের দেশে যে ট্রেডিশনাল যে ইন্স্যুরেন্সগুলো আছে তার পাশাপাশি নতুন বেশ কিছু ইন্স্যুরেন্স, দ্যাট ইজ মাইক্রো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ক্রপস ইন্স্যুরেন্স, এসব জিনিসগুলা ব্যাপকভাবে আমাদের দেশে চালু হওয়া উচিত, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত তাদেরকে প্রোটেকশন দেওয়া যায় এবং এই তাদেরই প্রোটেকশনের মাধ্যমে একটা দেশ উন্নত অবস্থায় চলে যেতে পারবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। দারিদ্র হার কমিয়ে আনার ক্ষেত্রে বিমা খাতের কি ধরনের অবদান রাখার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আজকে যে দুইজন সহ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যে আজকের যে প্রারম্ভিক যে আপনার উপস্থাপনায় আমি বলবো যে আপনি বিমা খাতে যে প্রয়োজনীয়তা আছে সেটা তো আপনি বলেছেন, এবং দারিদ্র বিমোচনে ভূমিকাটা কি রাখতে পারে সেটা কিন্তু আসলে দারিদ্র বিমোচন আমাদের 2016 সালে যেটা হয়েছে সেখানে 24.3 ছিল দারিদ্রের হার। এটা 2022-এ এসে সেটি 15.9-এ দাঁড়িয়েছে। আপনি আজকে বলছেন, আলোচনায় নিয়ে আসছেন দারিদ্র বিমোচন। এই যে ক্ষুদ্র ঋণের যখন যে প্রবর্তন হয়েছে, ক্ষুদ্র ঋণের কি আমরা আলটিমেটলি ফলাফলটা ভালো পেয়েছি? যে যাদেরকে দিয়ে আপনি এটা করবেন দারিদ্র বিমোচনের দায়িত্ব, মানে যাদেরকে দারিদ্র বিমোচন মানে কি, তার ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এবং রিস্ক ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের সঙ্গে আছে তারা, কিন্তু সেই রিস্কের জায়গাটাকে আপনারা কাভারেজ দেবেন। কিন্তু সেখানে বিমোচন অর্থাৎ তাদের যে এই যে কাভারেজটা, আমাদের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হচ্ছে, সব কিন্তু আছে আমাদের সামনে, কিন্তু ক্ষুদ্র যেটাকে ইন্স্যুরেন্স বলা হচ্ছে, ক্ষুদ্রটা এটা বাংলাদেশের জন্য খুবই সম্ভব। কারণ এটা আপনি বলেন যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা কৃষকের আপনি প্রিমিয়াম নিয়ে যে তাদেরকে অন্তর্ভুক্ত করেন, সেটা একটা বিষয়, তাদের সচেতনতা লাগবে। একই সঙ্গে দীর্ঘদিন থেকে এই বিমা খাতের সঙ্গে যারা জড়িত এই সার্ভিস সেক্টরে, তাদের এফিসিয়েন্সি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। জনগণের মধ্যে আস্থাহীনতার কোনো কিন্তু শেষ নেই। সেই আস্থাহীনতাটা মানে কাটিয়ে ওঠার জন্য বা আস্থা অর্জন করার জন্য আমার জানা মতে কোনো হয়নি। এবং আমার কাছে মনে হয় যে দিন দিন এই বিমা খাতের যে একটা ভূমিকাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া, আমি ঠিক ঢাকা বেসড বা শহর বেসড, বড় বড় ইন্ডাস্ট্রি বেস, এইসব জায়গায় কিন্তু আছে। আচ্ছা, আমি তো গবেষণা আমি করছি না এই লাইনে, কিন্তু আমি বলতে পারতাম যে কোন কোন জায়গাগুলোতে মানুষের আস্থা অর্জনের জন্য ঘাটতি কোন কোন জায়গায় আছে। কারণ অর্থনীতিতে কিন্তু ব্যাংক যেমন গুরুত্বপূর্ণ, ঠিক বিমাও কিন্তু ততটা গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাতে আমরা কিন্তু খুব একটা এগোতে পারিনি। ধন্যবাদ আপনাকে জনাব মনিরুল ইসলাম। বাংলাদেশে প্রায় 82টি বিমা কোম্পানি রয়েছে। এতগুলো বিমা কোম্পানি থাকার পরেও দেশের অর্থনীতি বিমা খাতে অবদান 0.5% কম। এর কারণ কি বিস্তারিত আমরা শুনবো একটি বিরতির পর। দর্শক, উন্নয়ন বিমা অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত উন্নয়ন বিমা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি দারিদ্র বিমোচনে বিমা খাতের গুরুত্ব নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মঈনুল আলম, বাংলাদেশে এতগুলো বিমা কোম্পানি থাকার পরেও আমাদের অর্থনীতিতে এর বিমা খাতের অবদান মাত্র 0.5% কম। আসলে এর কারণ কি, এবং দরিদ্র মানুষের জন্য আপনাদের আদৌ কোনো উদ্যোগ কি আছে? ধন্যবাদ আপনাকে। স্যার যেটা বলছিলেন, আসলে আমাদের পেনিট্রেশনটা, আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিটা যদিও খুব ওল্ড ইন্ডাস্ট্রি, বাট বাংলাদেশ পার্সপেক্টিভে কিন্তু খুব একটা বড় না। প্রাইভেটাইজেশনটা শুরু হয়েছে 85 থেকে, তারপরেও 47 ইয়ার্স নটের মানে আমি যেটা বলি যে প্রায় মানে 30-35 বছর, 38 বছর হয়ে গেছে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো। বাট আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মানুষকে অ্যাট্রাক্ট করা, এখানে হয়তো কিছুটা পিছিয়ে আছি আমরা। তো আমি যেটা মনে করি যে এই আমাদের অর্থনীতির মানে ইসের কারণে, মানে যেটা বলে বিমাটার হয়তো অতটা আমরা ফিজিবল আনতে পারি না, বাট আমি যেটা এসডিজি গোলের ক্ষেত্রে যেরকম একটা অংশ আছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, তো আমরা কিন্তু বিমা কোম্পানিগুলো কিন্তু এখন কিন্তু বেশিরভাগ কাজ করে কিন্তু আনব্যাঙ্ক পিপুলের কাছে, যাদের ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নাই, তাদেরকে সঞ্চয় মানে ইন্স্যুরেন্স প্রোডাক্টটাকে সঞ্চয় এবং ঋণের সঙ্গে মিট করে আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো তৈরি করা হচ্ছে। কিন্তু আমরা এজেন্ট কিন্তু ডোর টু ডোর ভিজিট করে তাদেরকে এই সঞ্চয় বেস রিস্ক প্রোডাক্টগুলোকে নিয়ে তারা মাসিক হোক কোয়ার্টারলি হোক, তারা কিন্তু সঞ্চয় প্রবণতা তৈরি করে। এবং এই আনব্যাঙ্ক পিপুলদের একটা প্রবণতা আছে, তারা আসলে
অনেক সময় হয়তো ইন্স্যুরেন্সটাকে মাথায় থাকে না, তারা ওই এনজিওকে মনে করে সমিতি করে, কিন্তু মাথায় থাকে যে তারা একটা 10 বছর 15 বছর মেয়াদের সঞ্চয় করছে, যেটা তার একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার জন্যে তাকে সহায়তা করবে, অথবা যখন আর্থিক দুর্যোগ হবে তখন তো না এটা তার পাশে দাঁড়াইতে পারে। সো এই আনব্যাঙ্ক পিপুল এবং বাংলাদেশের জন্য মাইক্রো ইন্স্যুরেন্স সার্জারি বলছেন, মাইক্রো ইন্স্যুরেন্স ডেফিনেটলি আমাদের জন্য খুবই সময়োপযোগী, এবং এই অ্যাফোর্ডেবল করা এবং এই যে অ্যাফোর্ডেবল হেলথ ইন্স্যুরেন্স, অ্যাফোর্ডেবল লাইফ ইন্স্যুরেন্স, এটার জন্য আসলে কাজ চলছে। জনাব শামসুল, সামাজিক সুরক্ষা বলের পরিধি বৃদ্ধিতে বিমা খাতের অবদান বাড়াতে আসলে কি উদ্যোগ বিমা খাতে রয়েছে কিংবা নেওয়ার সুযোগ রয়েছে? হ্যাঁ, এটা যথেষ্ট সুযোগ আছে এখানে। ইনভেস্টমেন্ট একটা হলো, এখানে দুটা জিনিস ইন্স্যুরেন্স কোম্পানি করে, একটা হলো ইনভেস্টমেন্ট হচ্ছে, আর একটা হলো প্রোটেকশন। পাশাপাশি প্রোটেকশনে দিচ্ছে, ইনভেস্টমেন্টও হচ্ছে। সামাজিক যখন অবক্ষয় হয়, একটা যখন দুর্ঘটনায়, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় যখন একটা লোক পতিত হয়, তখন তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কার উপরে গিয়ে পড়ে সেটা হলো ইম্পর্টেন্ট। এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারে। সে যখন যে অবস্থায় আছে সেখান থেকে উঠে আসার জন্য, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি অবদানটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটা জিনিস এখানে, কতগুলো জিনিস যদি এখানে উল্লেখ করি, যে ক্রপস ইন্স্যুরেন্স সরকার সাবসিডি দিতে পারে। আমার মধ্যে কতক্ষণ আগে বললো যে এইগুলো আমাদের মাইক্রো ইন্স্যুরেন্স, ক্রপস ইন্স্যুরেন্স, এগুলো বাংলাদেশে যদি বহুলভাবে প্রচলিত হয়ে আসে, তাহলেই এই সামাজিক একটা ভালো একটা অবস্থানে চলে আসতে পারবে। যদিও কেউ কেউ হয়তো বলতেছে যে এখানে ক্রপস ইন্স্যুরেন্সে আমাদের প্রফিটেবল না, এখানে বেনিফিট এবং প্রফিটেবল এবং লসের প্রশ্ন আসছে। কোনো সময় আমরা তো দেখি যে গভর্নমেন্ট কোনো ক্ষেত্রে সাবসিডিও দেয়। একটা কৃষক যখন ডেস্ট্রয় হয়ে যায়, তখন তার খামার সব কিছু নষ্ট হয়ে যায়, তখন তো সে সাবসিডিও দিতে পারে। সুতরাং ওইখানে যদি 50% প্রিমিয়াম তো গভর্নমেন্টও দিতে পারে যদি এনে লস হয়, তাকে টিকায় রাখার জন্য। সুতরাং ক্রপস ইন্স্যুরেন্স হলে একটা কৃষক তখন বেঁচে থাকে, তাহলে সামাজিকভাবে সব কিছু আমরা একটা প্রোটেকশন হয়ে যায়। সেমভাবে হেলথ ইন্স্যুরেন্সের বেলাও প্রিমিয়াম অনেক কমায় তাকে আমরা ধরে রাখতে হবে, তাকে টিকে রাখতে হবে, তাকে কম্পেনসেশন যেভাবে দেওয়া যায় সেভাবে দিয়ে সেটা আমরা করে রাখতে পারবো। পুরা ক্ষেত্রটাকে আমরা একটা সুন্দর অবস্থানে রাখার জন্য বিমা সেক্টর খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ এবং গুরুত্ব বহন করতে পারে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের দেশের মানুষকে কতখানি সচেতন করতে পারছি, এক্ষেত্রে কার কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এটা দুই পক্ষেরই করণীয় আছে। যারা প্রোভাইডার তাদের যেমন করণীয় আছে, তারা জনগণ এই বিমা খাতের লোককে দেখলেই তারা যেন একটা আতঙ্কে থাকে, এটা কিন্তু এটা অস্বীকার করার কিছু নেই। এইটা দূর করতে হবে এবং জনগণের মধ্যে একটা সচেতনতা আনতে হবে। এখন দুই একটা কেস যদি তারা ডিল করতে পারে যে একটা লোক বেনিফিটেড হলো, বিমা করে বেনিফিটেড হলো, সে অসুস্থ হলো, সে কিন্তু একটা সাপোর্ট পেল, সেই জায়গাটাতে কিন্তু যদি মানুষ না দেখে, মানুষ কিন্তু দেখে বিশ্বাসটা নিয়ে আসে যে একজন উপকৃত হচ্ছে, তাহলে আমিও এই জায়গায় যাই। সুতরাং এই জায়গায় যদি করার জন্য ওনাদের আসলে আরও একেবারে ডোর টু ডোর যেতে হবে, বলতেছে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কেন সাড়া পাওয়া যাচ্ছে না, এটা একটা বিষয়। যদি আপনারা দুই একটা কেসেও যদি বলেন যে করা যায় ওখানে, যে তারা বেনিফিটেড হচ্ছে, তাহলে কিন্তু তার দেখা দেখি অন্যরাও করবে, এটা একটা বিষয়। বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে বিমা সংক্রান্ত একাডেমিক সাইডে কিন্তু ছাত্র স্টুডেন্টদেরকে যদি আমরা তৈরি করতে পারি, তারাই পাশ করে বেরিয়ে যদি এই সেক্টরে আসে, তাহলে কিন্তু এটার প্রোডাক্টিভিটি বাড়বে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। জনাব মঈনুল আলম, আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের অন্তর্ভুক্তি বাড়াতে খাত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কী ধরনের ভূমিকা রাখার সুযোগ আছে, আপনার পরামর্শ শুনবো। তার আগে একটি বিরতি নিয়ে নেব। দর্শক, সময় হলো আরেকটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত জানাচ্ছি উন্নয়নী বিমা অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দারিদ্র্য বিমোচনে বিমা খাতের গুরুত্ব নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব মঈনুল আলম, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের অন্তর্ভুক্তি বাড়াতে খাত সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কি ভূমিকা রাখতে পারে, আপনার পরামর্শ কি? ডেফিনেটলি আমাদের যে খাত সংশ্লিষ্ট আছে, বিশেষ করে আমাদের যে এখন আমাদের রেগুলেটর IDRA, ওনারা আমাদের এবং সঙ্গে আছেন, একটু আগে বলছিলাম যেমন বাংলাদেশ ব্যাংকেও সম্পৃক্ত করা, ঠিক একইভাবে MRA যেটা আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, আসলে তিনটা সংস্থায় আসলে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে কন্ট্রিবিউশনের জন্য আসলে ভূমিকা রাখতে পারেন। বাংলাদেশে এনজিও সেক্টরটা কিন্তু একটা
বিশাল ভূমিকা আছে এই দরিদ্র জনগণের কাছে, তাদের গ্রহণযোগ্যতাও আছে। আমি যখন নিজেও ব্র্যাকের সঙ্গে কাজ করেছি, প্রায় 10 মিলিয়ন পিপুলকে আমরা কভার করেছি মাইক্রো ক্রেডিটের সঙ্গে, তো দেখেছি যে তাদের গ্রহণযোগ্যতা এবং এই ইন্স্যুরেন্স প্রপোজালটা যদি এনজিওর কর্মকর্তাদের মাধ্যমে যদি তার মানে গ্রাহকদের কাছে দেওয়া হয়, তার গ্রহণযোগ্যতা অনেক বাড়ে। তো যেটা বলছিলাম যে তো এই সংস্থা মানে এমআরএ, এখন আমি যেটা এই আজকের যে টপিকসটা আছে এটার জন্য আসলে এমআরএ এবং আইডিআরএ মিলে এমন একটা তৈরি করতে পারে, যে স্ট্র্যাটেজিক রিলেশন তৈরি করতে পারে, যেরকম ব্যাংক এবং বিমা মিলে যেন ব্যাংক অ্যাসুরেন্স তৈরি হয়েছে, ঠিক আমার বিমা এবং এনজিও মিলেও আমরা একটা স্ট্র্যাটেজিক রিলেশন তৈরি করতে পারি, যার মাধ্যমে আমরা প্রান্তিক জনগণের কাছে স্বল্প খরচে বিমার সুবিধাটা পৌঁছাতে পারি। ধন্যবাদ আপনাকে জনাব শামসুল হুদা। এক একজনের এক এক রকমের বিমা পলিসি প্রয়োজন। এক্ষেত্রে আমরা কতখানি সৃজনশীল এবং বৈচিত্র্যপূর্ণ বিমা পরিকল্পনা গ্রহণ করতে পারছি? থ্যাংক ইউ। আসলে আমরা সবগুলা করা উচিত এবং আসলে আমরা পারতেছি না আস্তে আস্তে। তবে এখানে আমাদের কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করতেছে এক একজন তার জন্য। যেমন এই মুহূর্তে আমরা যেটা মনে বিমা এই সেক্টরকে যে এই দরিদ্র বিমোচনের জন্য যে জিনিসটা আমরা আজকে ট্রপিস, এটার মধ্যে আমরা খেয়াল করতেছি যে বারবার এখানে মাইক্রো ইন্স্যুরেন্স, আমি আগেও একটু বলছি মাইক্রো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ক্রপস ইন্স্যুরেন্স, আরও পার্সোনাল পিপি অ্যাক্সিডেন্ট পলিসি যেমন গভর্নমেন্ট চালু করছে নতুন ইন্ডাস্ট্রিগুলোতে, পিএ পলিসি, পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, এরকম অনেক নতুন নতুন প্রোডাক্ট আমাদের নিয়ে আসা উচিত। এই সেক্টরকে বিশেষ করে এই অ্যাওয়ারনেস করার জন্য আমাদের টার্গেটটা থাকবে দুইটা জিনিস, একটা হলো অ্যাওয়ারনেস, আরেকটা থাকতে হবে সেক্টরকে আস্থা তৈরি করা। আমাদের সেই জন্য একটা ভালো সার্ভিস দিতে হবে, তাদেরকে বোঝানো যে ইন্স্যুরেন্স করে আমরা একটা কম্পেনসেশন পাই, আমরা ক্ষতিপূরণটা যদি পোষায় যায় তাহলে আমাদের এখানে চলে আসা উচিত ইন্স্যুরেন্সে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম, দেশে দারিদ্র্যের হার কমিয়ে আনতে বিমা খাতের অবদান বাড়াতে খোদ বিমা কোম্পানিগুলোর করণীয় কি বলে আপনি মনে করেন? কি পরামর্শ আপনি দেবেন? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করি। না, খুব ভালো আপনি শেষের প্রশ্নটা করলেন। এটার জন্য আমি বারবারই বলছি যে উনি 2-3টা পয়েন্ট বলেছেন, আমার এটা খুব লিখেছে, আমি এটা বলার জন্য লিখে রাখছি। সেটি হচ্ছে যে এই যে কতগুলো এনজিও আছে, সেই এনজিওগুলোকে যদি ট্যাগ করা যায় ইন্স্যুরেন্সের সাথে, মাইক্রো ইন্স্যুরেন্সের সঙ্গে, সেটা যদি করা যায় তাহলে কিন্তু তারা একটা কিছুটা 1-2 বছর তারাই একটা রেজাল্ট দিতে পারে, অনেকখানি সহায়ক ভূমিকা পালন করতে পারে, কারণ তাদের একটা এক্সপেরিয়েন্স আছে কিন্তু মানুষের কাছে যাওয়ার আর কি। তো এই জায়গাটা আমি বলবো, যদি আপনি ভালো কাজ করেন নিশ্চয়ই জনগণ আপনার পিছনে আসবে, আর যদি আপনি ভালো কাজ না করেন নিজের বেনিফিটের জন্য, তার তো অনেক উদাহরণ আছে, আপনারা তো জানেন বাংলাদেশের অর্থনীতিতে কি হচ্ছে। আরেকটা বিষয় হলো যে আমার কাছে একটা মনে হয়, এটাও ভাববার সময় এসছে যে বাংলাদেশকে আদৌ এতগুলোর ইন্স্যুরেন্স দরকার আছে। এটা যদিও আপনারা এখন এটা কোনভাবে নেবেন আমি জানি না, কারণ ব্যাংকগুলো কিন্তু আমরা বলেছি কিন্তু বহু আগে 10-15 বছর আগে থেকে বলছি যে বাংলাদেশে এত ব্যাংকের দরকার নেই। এটা এতদিন পরে এসে কিন্তু যখন এখন মার্জার ঘোষণা করছে, এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে, অনেক টাকা পাচার হয়েছে, অনেক ঋণ খেলাপি হয়ে গেছে, হিসাবের মধ্যে তো কোনো হিসাব ক্ষতি যাওয়ার হয়ে গেছে। এখন সেক্ষেত্রেও আমি বলি যে এই যে ক্ষতিগুলো হয়েছে, এখন এই যে আমাদের ইন্স্যুরেন্সগুলোর মধ্যে এরাও তো একই আর্থিক প্রতিষ্ঠান, আমরা যে নিষ্ঠার সঙ্গে কাজ না করি তাহলে কোনো উদ্যোগেই কিন্তু কাজে দেবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের বিশাল মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীকে বিমা খাতের আওতায় আনার যে ব্যাপক সম্ভাবনা রয়েছে, তা যদি যথাযথ কাজে লাগানো যায় তাহলে দেশের বিমা খাত যেমন উপকৃত হবে, তেমনি দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, দেশের মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের চাহিদা ভিন্ন, তাদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় রেখে বিমার প্রোডাক্ট ডিজাইন করতে হবে। দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষায় তাদের পেশাকে বিমার আওতায় আনতে হবে, ক্ষুদ্র বিমা ব্যাপকভাবে চালু করতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে 50% প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে। ব্যাংক অ্যাসুরেন্সের মতো এনজিওগুলোকেও বিমার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর পাশাপাশি বিমার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে জানাতে হবে, সচেতনতা গড়ে তুলতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।